প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়াতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, ভাতা নিয়ে বিরাট আপডেট। 680,000 কোটি টাকা রাজ্যকে দিল কেন্দ্র, জানুন কোথায় খরচ হবে এই বিপুল অর্থ। এসআইআর এর আগেই ভোটার তালিকা থেকে নাম কাটা গেল প্রিসাইডিং অফিসারের, অবাক সরকারি কর্মী। ফের বেতন বাড়ছে এই রাজ্যের সরকারি কর্মীদের, আচমকাই ডিএ বাড়ানোর সিদ্ধান্ত সরকারের। একটু উড়তেই হারালো নিয়ন্ত্রণ, উত্তরপ্রদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ছোটবেলা থেকে যৌনতার পাঠ দেওয়া হোক পড়ুয়াদের, ধর্ষণে অভিযুক্ত নাবালককে জামিনের নির্দেশ দিয়ে বলল সুপ্রিম কোর্ট। আগামী 24 ঘন্টায় আবহাওয়া কেমন থাকবে? 10ই অক্টোবর দেশের এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্ক করল আইএমডি। আসছে বিস্তারিত খবরে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, ভাতা নিয়ে বিরাট আপডেট। 2021 সাল থেকে সূচনা হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বর্তমানে সারা রাজ্যে রমরমিয়ে চলছে। এবার নিয়ে সম্প্রতি নতুন খবর সামনে আসছে। জানা যাচ্ছে যে এই সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে নাকি বাড়ছে টাকার পরিমাণ। রাজ্যবাসীর সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা ধরনের প্রকল্প চালু করেছেন, যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা, রূপশ্রী এগুলি অন্যতম। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারণ মহিলারা প্রতি মাসে 1,000 টাকা এবং তফসিলি বা উপজাতির মহিলারা 1200 টাকা পেয়ে থাকেন। তবে এবার মিলছে দারুণ খবর, পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় নাকি টাকা বাড়তে চলেছে। শোনা যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা 1500 টাকা থেকে 2000 টাকা হতে পারে। আদেও কি তাই? জানিয়ে রাখি, 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর রাজ্যের সাধারণ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পের আওতায় রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হয়। আর এই প্রকল্পের টাকা প্রতি মাসের প্রথম সপ্তাহে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। মূলত রাজ্যের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করার জন্যই এই প্রকল্প। প্রসঙ্গত, এই প্রকল্প যখন প্রথমে শুরু হয়েছিল তখন সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন প্রতি মাসে 500 টাকা, আর তফসিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা পেতেন 1000 টাকা করে। তবে 2024 সালের ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের ভাতা বাড়ানো হয়। তখন থেকে সাধারণ শ্রেণীর মহিলাদের 1000 টাকা আর তফসিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের 1200 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই মহিলাদের কিছু যোগ্যতা পূরণ করতে হবে। প্রথমত, তাদেরকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হয়। দ্বিতীয়ত, মহিলাদের বয়স হতে হয় 25 থেকে 60 বছরের মধ্যে। তৃতীয়ত, পরিবারের বার্ষিক আয় 2,10,000 টাকা কম হতে হবে। তবে পরিবারে কমপক্ষে একজন আয়কর প্রদানকারী সদস্য থাকলে আবেদন করা যায় না। এমনকি আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হয়, আর অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ড যুক্ত থাকতে হয়। বর্তমানে যে হারে মুদ্রাস্ফীতি ও খরচের চাপ বাড়ছে, তাতে 1000 টাকা বা 1200 টাকায় সংসার চালানো সত্যিই দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। তাই বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছে যে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা বাড়িয়ে 1500 থেকে 2000 টাকা হতে পারে। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে এ বিষয়ে কোনো রকম নোটিশ আসেনি, সবটা গুঞ্জনের উপর নির্ভর করছে। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট ব্যাংককে শক্তিশালী করার জন্য বিধানসভা নির্বাচনের আগে হয়তো এই প্রকল্পের ভাতা বাড়াতে পারে, যদিও সবটা সময় বলা যাবে। এখনই নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। 680,000 কোটি টাকা রাজ্যকে দিল কেন্দ্র, জানুন কোথায় খরচ হবে এই বিপুল অর্থ। পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে পশ্চিমবঙ্গকে 680 কোটি 71 লক্ষ টাকা দিল কেন্দ্রীয় সরকার। চলতি অর্থবর্ষে সংযুক্ত অনুদান খাতে প্রাপ্য অর্থের প্রথম কিস্তি হিসাবে এই অর্থ পেল রাজ্য। তবে এই টাকা কোথায় খরচ করা হবে তা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা গ্রামীণ উন্নয়নমূলক কাজে খরচ করা হবে। রাজ্যের 3224টি গ্রাম পঞ্চায়েত, 335টি পঞ্চায়েত সমিতি ও 21টি জেলা পরিষদের কাছে এই টাকা পৌঁছে গেল বলে কেন্দ্রীয় পঞ্চায়েতের রাজ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গকে এই টাকা গত 6 অক্টোবর বুধবার হস্তান্তর করা হয়েছে। সংযুক্ত অনুদান খাতে পশ্চিমবঙ্গ গত বছর এই বছর সব মিলিয়ে 4,181 কোটি 23 লক্ষ টাকা পেয়েছে। তবে পুরো টাকা সংযুক্ত অনুদান খাতের নয় বলেও জানিয়েছেন।
এসআইআর এর আগেই ভোটার তালিকা থেকে নাম কাটা গেল প্রিসাইডিং অফিসারের, অবাক সরকারি কর্মী। রাজ্যে এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে ডেপুটি নির্বাচন কমিশন জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে এসেছেন কমিশনের প্রতিনিধি দল। বুধবার সকাল থেকে রাজ্যের এসআইআর সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে বাদের সব জেলার নির্বাচন আধিকারিক তথা জেলা শাসকের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন তারা। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী 15ই অক্টোবরের পরে রাজ্যে শুরু হতে পারে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর। জানিয়ে ইতিমধ্যেই শাসক বিরোধীদের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, কিন্তু ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজ্যের সাধারণ মানুষের মনে আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতেই সেই আশঙ্কা বা দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিল বারুইপুরের বাসিন্দা উৎপল সর্দারদের ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ার ঘটনা। আর নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে তৎপরতার মাঝে দুবারের ফার্স্ট পোলিং অফিসার ও দুবারের প্রিসাইডিং অফিসারের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া, আধার কার্ড বাতিল হওয়া নিয়ে আশঙ্কার কালো মেঘ ঘনাচ্ছে রাজ্যে থাকা বৈধ ভোটার ও ভারতীয় নাগরিকদের মধ্যে। বারুইপুরের উৎপল সর্দার কলকাতা কর্পোরেশনে উচ্চ পদে কর্মরত, যিনি দুবার ফার্স্ট পোলিং অফিসার হিসাবে নির্বাচন করেছিলেন। আবার গত 23 সালের পঞ্চায়েত নির্বাচন ও গত 24 সালের লোকসভা নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসাবে নিজের দায়িত্ব পালন করেছেন। আর তার নিজের ভোটার কার্ড বাতিল হওয়া, ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া, আধার কার্ড বাতিল হওয়াতে উঠছে একাধিক প্রশ্ন। ফের বেতন বাড়ছে এই রাজ্যের সরকারি কর্মীদের, আচমকায় ডিএ বাড়ানোর সিদ্ধান্ত সরকারের। বিধানসভা ভোটের আগে সরকারি কর্মীদের খুশি করতে বড় সিদ্ধান্ত নিল এই রাজ্য। কেন্দ্রের পথে হেঁটে সম্প্রতি ফের 3% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্যের সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতেই খুশি তারা। আচমকা ডিএ বৃদ্ধির ঘোষণা রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে রীতিমতো খুশির হাওয়া সরকারি কর্মী মহলে। নভেম্বর মাস থেকে কি অতিরিক্ত টাকা হাতে ঢুকবে তাদের, জেনে নিন বিস্তারিত। বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে কেন্দ্রকে অনুসরণ করে রাজ্য সরকারি কর্মীদের 3% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। গত শুক্রবার রাজ্য সরকার জানিয়েছে, উৎসবের উপহার হিসাবে রাজ্য সরকারি কর্মচারীদের 3% মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের 3% মহার্ঘ ত্রাণ বাড়ানো হয়েছে। আরও জানানো হয়েছে, এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্তের ফলে চলতি অর্থবর্ষে রাজ্যের কোষাগার থেকে বাড়তি 917.78 কোটি টাকা খরচ হবে। ক্রমবর্ধমান দামের কারণে যাতে লাখ লাখ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের কষ্ট না হয়, সেই জন্য রাজ্য সরকার বদ্ধপরিকর। এই ডিএ বৃদ্ধিকে দীপাবলি এবং ছটের উপহার বলে উল্লেখ করা হয়েছে। 2025 সালের জুলাই থেকেই বর্ধিত হারে ডিএ কার্যকর হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এতদিন বিহারের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা 55% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন, এবারে তা বেড়ে হচ্ছে 58%। উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় সরকার নিজের সরকারি কর্মচারীদের জন্য 3% ডিএ বৃদ্ধির ঘোষণা করে। জুলাই থেকে 58% হারে ডিএ পাবেন তারা। কেন্দ্রের সাথে বিহারের রাজ্য সরকারি কর্মীদেরও ডিএ হার সমান হওয়ায় খুশিতে ভাসছে সেই রাজ্যের সরকারি কর্মীরা। আর এদিকে বাংলায় সরকারি কর্মীদের কপাল কবে খুলবে তা জানা নেই কারো। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে 18% হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্রের সাথে তাদের ডিএর ফারাক 40%। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে ডিএ বাড়াতে পারে পশ্চিমবঙ্গ সরকার, তবে সবটাই জল্পনা মাত্র। একটু উঠতেই হারালো নিয়ন্ত্রণ। উত্তরপ্রদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনা। উত্তরপ্রদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ল আস্ত একটি বিমান। দেশের অন্যতম শিল্পপতিদের চাপিয়ে বড় বিপত্তির মুখে পড়ে প্রাইভেট জেটটি। তবে এই দুর্ঘটনার কারো প্রাণহানি বা সামান্য আহত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। নিরাপদে রয়েছেন যাত্রীরা। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল 11:15 নাগাদ উত্তরপ্রদেশের ফারুখাবাদ এলাকায় অবস্থিত মহামাবাদ বিমান ঘাঁটি থেকে উড়ান নেয় ওই ব্যক্তিগত বিমানটি। কিন্তু উড়ানের পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালকরা। 400 মিটার এগোতেই আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ে সেটি। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ, দমকল ছুটে আসেন, খোদ জেলা শাসকও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 2 ইঞ্জিন বিশিষ্ট এই ব্যক্তিগত বিমানে চড়েছিলেন দেশের বিশিষ্টরা। গতকাল এই বিমান চড়ে মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশে এসেছিলেন তারা। বৃহস্পতিবার আবার ফিরে যাচ্ছিলেন মধ্যপ্রদেশে। বিমানে সাওয়ারি ছিলেন উডপিকার গ্রেন এগ্রে নিউট্রিভার্ট প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার কর্তা। উত্তরপ্রদেশে কারখানা তৈরি সংক্রান্ত একটি কাজে এসেছিলেন তিনি। ছোটবেলা থেকে যৌনতার পাঠ দেওয়া হোক পড়ুয়াদের। ধর্ষণে অভিযুক্ত নাবালককে জামিনের নির্দেশ দিয়ে বলল সুপ্রিম কোর্ট।
ছোটবেলা থেকেই পড়ুয়াদের যৌনতার পাঠ দেওয়া হোক। উত্তরপ্রদেশের এক ধর্ষণ মামলায় সম্প্রতি এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। ওই ঘটনায় নির্যাতিতা এবং অভিযুক্ত উভয়ই নাবালক। উত্তরপ্রদেশের বর্তমানে স্কুলগুলিতে নবম শ্রেণী থেকে যৌনতার পাঠ দেওয়া হয় পড়ুয়াদের। তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নবম শ্রেণী থেকে নয়, আরও আগে থেকে এই বিষয়ে পাঠ দেওয়া হোক পড়ুয়াদের। এই মামলায় অভিযুক্ত নাবালকের বয়স 15 বছর। গত বছর এলাহাবাদ হাইকোর্ট তার জামিনে আর্জি খারিজ করে দেয়। পরে সে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। গত মাসে সুপ্রিম কোর্ট জানায়, এই মামলার ক্ষেত্রে অভিযুক্ত নাবালক জুভেনাইল জাস্টিস বোর্ড যাতে প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে নাবালককে জামিনে মুক্তি দেয় সেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে বয়ঃসন্ধি এবং এই সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে কিশোর কিশোরীদের সচেতন করতে উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে যৌনতার পাঠ কিভাবে বাস্তবায়িত হচ্ছে তা নিয়েও একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় উত্তরপ্রদেশ সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো একটি হলফনামা জমা পড়ে আদালতে। সেখানে উত্তরপ্রদেশ সরকার জানায়, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর নির্দেশিকা অনুসারে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এ বিষয়ে পড়ানো হয়। তবে নির্দেশনামায় সুপ্রিম কোর্টে এ বিষয়ে নিজের মতামত জানিয়েছে। বুধবারের ওই নির্দেশনামায় শীর্ষ আদালত লিখেছে, আমাদের মতে শিশুদের যৌনতার পাঠ নবম শ্রেণী থেকে দেওয়ার বদলে আরও ছোটবেলা থেকে দেওয়া উচিত। কর্তৃপক্ষ এ বিষয়টি বিবেচনা করে সংশোধনমূলক পদক্ষেপ করতে পারেন, যাতে বয়ঃসন্ধির সময়ে কি পরিবর্তন আসে এবং সেই বিষয়ে কি যত্ন সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সে বিষয়ে শিশুরা অবহিত থাকে। যদিও এ বিষয়ে কোনো নির্দেশ দেয়নি আদালত, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপরেই ছেড়ে দিয়েছে আদালত। বস্তুত দেশের বিভিন্ন রাজ্যে যৌনতার পাঠ সংক্রান্ত বিবিধ নিয়ম চালু রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরজিকর কাণ্ডের পরে জীবনশৈলীর পাঠ স্কুল স্তরে ফেরানোর জন্য তৎপরতা বৃদ্ধি পেয়েছে। অতীতে বাম জমানার শেষ দিকে স্কুলগুলিতে জীবনশৈলী শিক্ষা চালু হয়েছিল, তবে তা বাধ্যতামূলক না হওয়ায় পাঠ্যক্রমে পরবর্তীকালে কার্যক্রম হয়নি। এবার সেই জীবনশৈলীর পাঠ আবার স্কুল স্তরে ফেরানোর উদ্যোগ শুরু হয়েছে। সূত্রের খবর, ষষ্ঠ শ্রেণী থেকে জীবনশৈলীর পাঠ দেওয়ার জন্য স্কুল স্তরের শিক্ষকদের প্রশিক্ষিত হয়ে গিয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই তা কার্যকর হতে পারে। আগামী 24 ঘন্টায় আবহাওয়া কেমন থাকবে? আজ রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্ক করল আইএমডি। ভারতীয় আবহাওয়া বিভাগ এবং স্কাইমেট ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী আজ দেশের একাধিক রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কয়েকদিন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বাইরের কাজে বেরোনোর আগে যাত্রীদের এবং সাধারণ মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক এই দুটি অঞ্চলের বাসিন্দাদের বিশেষ করে সতর্ক থাকতে হবে এবং বাইরে বেরোনোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে। রাজ্যভিত্তিক বৃষ্টির পূর্বাভাস। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া কেমন থাকবে? হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই রাজ্যগুলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম। গঙ্গা উপকূলবর্তী পশ্চিম ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লক্ষদ্বীপ। পশ্চিম ও মধ্য ভারতে দক্ষিণ কোঙ্কণ ও গোয়া, দক্ষিণ মধ্য মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের কিছু অংশ। এই রাজ্যগুলিতে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে। কৃষক ও যাত্রীদের জন্য সতর্ক করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, যে বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং আর্দ্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তা এবং ভ্রমণের সময় সকলকে বিশেষ সতর্কতা থাকতে হবে। কৃষকদের মাঠে জল জমার হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। ফসলের ক্ষতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় অভ্যন্তরীণ কর্ণাটক এবং রায়লসীমায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। উপকূলীয় উড়িষ্যা, অরুণাচল প্রদেশ এবং দক্ষিণ মধ্যপ্রদেশ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে এবং কিছু স্থানে ভারী বৃষ্টিরও রেকর্ড করা হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তর পূর্ব ভারত, তামিলনাড়ু, কেরালা এবং লক্ষদ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। দেশের মধ্যে অংশে সর্বনিম্ন তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে।